আমাদের লাস্ট লাস্ট যে ভিডিওটা আপলোড করলাম, ঠিক আছে? যে ফাইনাল টাচে সেটা হচ্ছে পিজিইপির ওই সমস্ত ডেপ্রিসিয়েশন, সায়েন্টিফিক রিসার্চ আর কোনগুলো অ্যাডমিসিবল এক্সপেন্সেস, কোনো ইনঅ্যাডমিসিবল মানে ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার কোনগুলো, অ্যালাউড এক্সপেন্ডিচার, ওই পার্টটা আপলোড করলাম। এবার এই পার্টে ১৫ নম্বরে যে অঙ্কটা আসবে এরকম ৩ টে অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? বিজনেস থেকে ২ টো অঙ্ক আর প্রফেশন থেকে ১ টা অঙ্ক। তো দেখো, তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রফেশনের অঙ্কটা। প্রফেশনটা খুবই ইজি। প্রফেশনের অঙ্কের ক্ষেত্রে কি করে ইনকামটা কম্পিউটেশন করতে হয়, সেটা হচ্ছে তোমাকে প্রফেশনাল ইনকাম থেকে প্রফেশনাল খরচা বাদ দিতে হবে। কি বললাম? প্রফেশনাল ইনকাম থেকে প্রফেশনাল খরচা বাদ দিতে হবে। এবার প্রফেশনের মধ্যে কারা পড়ে? ডক্টর পড়ে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়ে, লয়ার পড়ে। বেসিক্যালি এরাই পড়ে, ডক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার। তুমি ভাবো, ডক্টর হোক বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক বা লয়ার হোক, এদের ইনকামগুলোকে তোমাকে জোগাড় করতে হবে। এদের ইনকাম কোনগুলো, মানে প্রফেশনাল ইনকাম। এদের প্রফেশনাল ইনকাম কোনগুলো? যেমন ডাক্তার, ডাক্তারের প্রফেশনাল ইনকাম কোনটা? ভিজিটিং ফিস, ঠিক আছে, কনসালটেশন ফিস। এইগুলো হচ্ছে একজন ডাক্তারের প্রফেশনাল ইনকাম। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্রফেশনাল ইনকাম কোনটা? তোমার একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি করে, মানে মানে এমন কি কাজ করলে মানে প্রফেশনাল ইনকাম হয় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের? ঠিক আছে, অডিটিং, অডিটিং করে, ঠিক আছে? অডিটিং করে যে যদি কোনো ইনকাম হয়, তারপর ফিজ রিসিভ ফর, এই অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অঙ্ক। এটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অঙ্ক। দেখো কোশ্চেনটা পড়ি, তাহলেই বুঝতে পারছি, আমরা বুঝতে পারবো। ফলোইং ইজ দ্য রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ শ্রী শাশ্বত দাশগুপ্ত, এজ বলেছে 48 বছর। আর প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2024। ওপেনিং ব্যালেন্স দেখতে পাচ্ছ, দিয়ে দিয়েছে। অডিট ফিজ, অডিট ফিস। তো একজন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার প্রফেশনাল ইনকামগুলো আমাকে এক করছি, ঠিক আছে? অডিট ফিস হচ্ছে প্রফেশনাল ইনকাম। ইনকাম ফ্রম আদার অডিট ওয়ার্ক, ইনকাম ফ্রম আদার অডিট ওয়ার্ক। তো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শুধু অডিটের কাজ করতেই পারবে, ঠিক আছে তো? অন্যান্য অডিট ওয়ার্ক থেকেও ইনকাম হচ্ছে, এটাও কিন্তু ওর প্রফেশনাল ইনকামের মধ্যে পড়ে। ফিজ রিসিভ বাই কন্ডাক্টিং ইনকাম ট্যাক্স অ্যাপিল, ঠিক আছে? এখান থেকে ফিস পাচ্ছে, ঠিক আছে? এটাও কিন্তু প্রফেশনাল ইনকাম। আর কি আছে? রেন্ট ফ্রম হাউস প্রপার্টি। আরে ভাই, ওর বাড়ি আছে, বাড়ি ভাড়া থেকে ইনকাম করছে। এটা কি ওর প্রফেশনাল ইনকাম? সে যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না হতো তাহলেও বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করতো। এটা প্রফেশনাল ইনকাম নয়। সুতরাং এটা কিন্তু প্রফেশনে আসছে না। এক্সামিনার ফিস, এটাও প্রফেশনাল ইনকাম নয়। ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটাও প্রফেশনাল ইনকাম নয়। সেল অফ মোটর কার, প্রফেশনাল ইনকাম নয়। ইন্টারেস্ট অফ US 64 বন্ড, এটাও প্রফেশনাল ইনকাম নয়। ক্যাশ গিফট অর সন্স ম্যারেজ ফ্রম ফ্রেন্ড, ঠিক আছে? এটাও কিন্তু প্রফেশনাল ইনকাম নয়। তো যে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ SBI, এটাও প্রফেশনাল ইনকাম নয়। মানে আর কিছু নেই প্রফেশনাল ইনকাম। ইন্টারেস্ট অন PPF, এটাও প্রফেশনাল ইনকাম নয়। ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, এটাও প্রফেশনাল ইনকাম নয়। তাহলে দেখতে পারলে, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের প্রফেশনাল ইনকাম কি, এই অঙ্কে ৩ টে পয়েন্ট বেরিয়ে আসলো। এরকমই থাকবে, ঠিক আছে? সব পয়েন্ট আসবে না, কয়েকটা পয়েন্ট। প্রফেশনাল অঙ্কের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে প্রফেশনাল ইনকাম কোনগুলো, সেগুলোকে খুঁজে বার করতে হবে। তাহলে এখানে ৩ টে পয়েন্ট আছে, একটা অডিট ফিস, একটা ইনকাম ফ্রম আদার অডিট ওয়ার্ক, আর ফিস রিসিভ বাই কন্ডাক্টিং ইনকাম ট্যাক্স অ্যাপিল, এই ৩ টে পয়েন্ট। তাহলে এখান থেকে কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? এই ৩ টে ইনকামের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে, দেখে নাও। না স্যার, এই ৩ টে ইনকামের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তো চলো, তাহলে আমরা দাগ কাটছি। রুপিসের ২ টো ঘর করলেই অঙ্কটা হয়ে যাবে। তো ১ম এই লিখতে হবে কি, গ্রস প্রফেশনাল রিসিপ্ট লেখো। লিখলাম গ্রস প্রফেশনাল রিসিপ্ট। এর মধ্যে কি আসবে? যেটা বললাম, অডিট ফিস। দেখো অডিট ফিস কত টাকা ছিল? অডিট ফিস ছিল 3465200, 3465200। তারপর কি ছিল? ইনকাম ফ্রম আদার অডিট ওয়ার্ক লেখো। ইনকাম ফ্রম আদার অডিট ওয়ার্ক কত টাকা ছিল? দেখো, ইনকাম ফ্রম আদার অডিট ওয়ার্ক 78,500 লেখো, 78,500। নেক্সট, ফিজ রিসিভড বাই কন্ডাক্টিং ইনকাম ট্যাক্স অ্যাপিল লেখো। ফিজ রিসিভড বাই কন্ডাক্টিং ইনকাম ট্যাক্স অ্যাপিল 3,50,000। Fees received by conducting income tax appeal.
কত আছে? 3,50,000। কত হচ্ছে টোটাল করে দেখো? 3,34,65,200, 3,34,65,200 প্লাস 78,500 প্লাস 3,50,000 কত হচ্ছে? 3,89,3,700। এটা হচ্ছে ওর প্রফেশনাল ইনকাম। এবার প্রফেশনাল ইনকাম থেকে প্রফেশনাল খরচাগুলো বাদ দেবো, তাহলেই কিন্তু তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে? ব্যাস এইটুকুই ছোট্ট। প্রফেশনাল ইনকাম থেকে প্রফেশনাল খরচাগুলো বাদ দিতে হবে। এখানে প্রফেশনাল খরচা কি, কি আছে? রেন্ট। একজন যে চার্টার অ্যাকাউন্টেন্ট, তাহলে তো ও যে চার্টার অ্যাকাউন্টেন্ট কাজগুলো করবে, ফার্মটা চালাবে, ফার্মটা চালার জন্য তো একটা তো জায়গা লাগবে। ঠিক আছে? জায়গাটা যদি নিজের বাড়ি থাকে তাহলে ঠিক আছে। তো জায়গাটা ভাড়া করতে হয়েছে। ভাড়া করতে হয়েছে বলেই বাড়িওয়ালাকে বা ল্যান্ডলর্ডকে রেন্ট পে করতে হচ্ছে। যেটা প্রফেশনাল খরচার মধ্যে পড়ে। ঠিক আছে? রেন্টটা তাহলে আসবে। রেন্টের কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? বলেছে, পেমেন্ট অফ রেন্ট অ্যান্ড ইলেকট্রিক চার্জেস আর ইন রেসপেক্ট অফ প্রিমিসেস অকুপাইড বাই শ্রী দাশগুপ্ত। আচ্ছা, ওয়ান হাফ মানে হাফ অফ দ্য প্রিমিসেস ইউজড বাই হিম অ্যাজ হিজ রেসিডেন্স অ্যান্ড দ্য রিমেনিং হাফ অফিস। তার মানে যত টাকা, ধরো পুরো যে একটা ঘর ভাড়া নিয়েছে, তার হাফ পোর্শনে ও অফিসিয়াল কাজগুলো করছে, ফার্মের কাজ করছে, চার্টার অ্যাকাউন্টেন্ট পারপাস কাজ করছে, বাকি হাফ পোর্শন নিজে বসবাস করছে। ঠিক আছে? তার মানে এখানে পুরো রেন্ট তো প্রফেশনাল খরচা নয়, হাফ রেন্ট হয় প্রফেশনাল খরচা, হাফ রেন্ট। ঠিক আছে তো? প্রফেশনাল খরচা কতটা? হাফ। 2,40,000 তো আসবে না, 2,40,000 এর হাফ মানে 1,20,000 টাকা আসবে। তাহলে লেখো রেন্ট ফর প্রিমিসেস ইউজড অ্যাজ অফিস। লেখো রেন্ট ফর প্রিমিসেস ইউজড অ্যাজ অফিস। 1,20,000 টাকা। 2,40,000 এর হাফ 1,20,000 আসবে। তারপর ছিল রেমুনারেশন টু অডিট ক্লার্ক। তো একজন যে চার্টার অ্যাকাউন্টে সেই সমস্ত সব কাজ তো সে করবে না। যে যেমন ডেটা এন্ট্রির কাজ, ছোটখাটো পোস্টিং এর কাজ, এর জন্য কিছু ক্লার্ক থাকবে। ঠিক আছে? কিছু ক্লার্ক থাকে, হ্যাঁ, ফার্মে। তো তাদেরকে দিয়ে কাজটা করানো হবে। তারা কাজ করবে। ঠিক আছে তো? তো তারা তো আর ফ্রিতে কাজ করবে না। ঠিক আছে? এই সমস্ত অডিট ক্লার্কদের রেমুনারেশন দিতে হবে। তো এটা কিন্তু প্রফেশনাল খরচা। তাহলে 86,400 লিখে দাও। কি লিখবে? রেমুনারেশন টু অডিট ক্লার্ক। রেমুনারেশন টু অডিট ক্লার্ক 86,400। নেক্সট কি বলেছে? বলছে স্যালারি টু আদার স্টাফ। ঠিক আছে? তো অডিট ও এখানে বলছে অনারিয়াম টু আর্টিকেল ক্লার্ক। ঠিক আছে? তো যারা আর্টিকেলশিপ করছে তাদেরকে অনারিয়াম দিতে হবে। ঠিক আছে? যারা আর্টিকেলশিপ করছে, যারা সিএ দেখবে ইন্টার কমপ্লিট করে, গ্রুপ 1 গ্রুপ 2 কমপ্লিট করার পর ওদের কিন্তু আর্টিকেলশিপ করতে হয়। তো আর্টিকেলশিপ যারা যেই সমস্ত ফার্মে গিয়ে করবে, তাহলে ওরা তো ফ্রিতে কাজ করবে না। আরে স্টাইপেন্ড দেবে তো, কিছু তো দেবে টাকা। ঠিক আছে? তো অনারিয়াম টু আর্টিকেল ক্লার্ক কত? 62,400। এটা খরচা। লেখো অনারিয়াম টু আর্টিকেল ক্লার্ক। কত টাকা দিয়ে দেখো অনারিয়াম টু আর্টিকেল ক্লার্ক? 62,400। এখানে লেখো 62,400। তা বলছে কি স্যালারি টু আদার স্টাফ। তো কোম্পানিতে মানে ফার্মে তো আরো স্টাফ কাজ করবে। এটা বিভিন্ন রকমের স্টাফ থাকে। ঠিক আছে তো? তো সবাই তো আর সমস্ত অ্যাকাউন্টস এর কাজ করবে না। অ্যাকাউন্টস এরও তো বিভিন্ন কাজ থাকে। তো তাদেরকে স্যালারি দিতে হবে। তো কত টাকা স্যালারি দেওয়া হচ্ছে? 5,70,000। লিখো স্যালারি টু আদার স্টাফ 5,70,000। তাহলে এটাও আসলো। এবার হচ্ছে হাউস হোল্ড এক্সপেন্স। এটা তো পার্সোনাল খরচা, এটা আসে না। ঠিক আছে? এটা আসে না। পার্সোনাল খরচা। প্রফেশনাল খরচা। ইলেকট্রিক চার্জেস, পুরো ঘরটা ইলেকট্রিক বিল আসে 22,700। তার মধ্যে হাফ পোর্শন তো নিজে ইউজ করছে। বাকি হাফ পোর্শন অফিসের পারপাসে ইউজ করছে। তাহলে এখানে যেই হাফ পোর্শন অফিসের পারপাসে ইউজ করে সেই পোর্শনটাই আসবে। তাহলে 22,700 হাফ আসবে। তাহলে লিখো ইলেকট্রিক চার্জেস। লিখো ইলেকট্রিক চার্জেস
22,700 হাফ, তাহলে কত? 22-এর হাফ করলে 11, আর 700-র হাফ 350, মানে 11,350। নেক্সট বলছে মেম্বারশিপ ফি অ্যান্ড সার্টিফিকেট, মেম্বারশিপ ফি অ্যান্ড সার্টিফিকেট অফ প্র্যাকটিস ফি। বলতে চাইছি যে এখানে মেম্বারশিপ অ্যান্ড সার্টিফিকেট অফ প্র্যাকটিস ফি, ঠিক আছে? এটা কিন্তু এক ধরনের প্রফেশনাল খরচা, তো এটা বাদ যাবে। লেখো মেম্বারশিপ ফিস বলে লেখো 7,500 টাকা। মেম্বারশিপ ফিস বলে লেখো 7,500 টাকা। নেক্সট মোটর কার এক্সপেন্স কত? 1,35,000 টাকা। এবার দেখো মোটর কার সম্পর্কে কি বলেছে। আমাদের 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট হলো। 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে, বলছে ওয়ান হাফ, মানে হাফ অফ মোটর কার এক্সপেন্স ইজ ইন রেসপেক্ট অফ প্রফেশনাল প্র্যাকটিস। মানে মোটর কার খরচা যত হবে তার হাফ হচ্ছে প্রফেশনাল পারপাস, হাফ খরচা প্রফেশনাল পারপাস। মোটর বাইকটা যে আছে তার হাফ পোর্শন ও অফিসের কাজে ইউজ করে, আর বাকি হাফ, মানে যে মোটর গাড়িটা আছে তার মোটর গাড়িটা অর্ধেক সময় নিজের পার্সোনাল কাজ করতে ব্যস্ত থাকে, আর বাকি হাফ সময় অফিসের কাজ করে। যতটা অফিসের কাজ যতটা সময় করে সেটাই প্রফেশনাল খরচার মধ্যে আসবে। তো মোটর কার এক্সপেন্স কত হলো? 1,35,000, তার হাফ করো। 1,35,000 এর হাফ করো। 1,35,000 এর হাফ করলে হচ্ছে তোমার 67,500। লেখো 67,500 মোটর কার এক্সপেন্সেস। মিউনিসিপাল ট্যাক্স অন প্রপার্টির মিউনিসিপাল ট্যাক্স, এটা কিন্তু কখনোই প্রফেশনাল খরচার মধ্যে পড়ে না, ঠিক আছে? মোটর কার পারচেস করলে কিন্তু প্রফেশনাল খরচার মধ্যে পড়ে না, তবে মোটর কারের ডেপ্রিসিয়েশনটা এর মধ্যে পড়বে। তাহলে ওয়ার্কিংস করো মোটর কারের ডেপ্রিসিয়েশন। ওয়ার্কিংস করতে হবে কি? হ্যাঁ, দেখো এখানে দেখো 3 নম্বর পয়েন্টটা বলেছে, রিটেন ডাউন ভ্যালু অফ মোটর কারের ওপেনিং ব্যালেন্স ছিল 2,30,000, রিটেন ডাউন ভ্যালু অফ মোটর কার সোল্ড, যেই মোটর কারটা বিক্রি করছো তাহলে রিটেন ডাউন ভ্যালু 90,000 টাকা, বা রিটেন ডাউন ভ্যালু আসে না। কত টাকা দিয়ে সেল করেছো এটাই খুব গুরুত্বপূর্ণ। সেল কোথায় দেখো, এই যে সেল অফ মোটর কার, দেখো সেল অফ মোটর কার এই টাকাটা তুলে নাও। কত হচ্ছে? এখানে 1,16,000। তাহলে ওপেনিং ব্যালেন্স পেলে, সেল পেলে, আর পারচেস কত করেছিল মোটর কার? দেখো মোটর কার পারচেস করেছো কত টাকা তুমি? এই যে 12,67,000। তিনটে জিনিস পেয়ে গেল। কিছুক্ষণ আমরা লাস্ট পার্টে করালাম ডেপ্রিসিয়েশন শেখালাম, সেই ডেপ্রিসিয়েশনের কনসেপ্ট, আর বলছে মোটর কারের উপর 15% ডেপ্রিসিয়েশন। তাহলে ওয়ার্কিংস করতে হবে এটার জন্য তোমাকে। ওয়ার্কিং লিখবে কি? ডেপ্রিসিয়েশন অন মোটর কার। প্রথমে লিখবো রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/4/23। মোটর কারের ওপেনিং ব্যালেন্স কত ছিল দেখা যাক। মোটর কারের ওপেনিং ব্যালেন্স ছিল 2,30,000। 2,30,000 এর সাথে পারচেস করো, পারচেস তো মোটর কার কিনেছিলাম কত টাকা দিয়ে দেখো। এই যে মোটর কার কিনেছিলাম কত টাকা দিয়ে? 12,67,000। লেখো 12,67,000। মাইনাস করবো কি? সেলস। মোটর কার সেল করেছিলাম কত টাকা দিয়ে? 1,16,000 টাকা দিয়ে। মাইনাস করো, মাইনাস করে দেখো কি দাঁড়াচ্ছে। যেটা দাঁড়াচ্ছে তাকে বলা হয় রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/24। 2,30,000 প্লাস 12,67,000 মাইনাস 1,16,000 কত হচ্ছে? 13,81,000। ঠিক আছে? 13,81,000 এটা হলো ক্লোজিং ব্যালেন্স। এইবার আমরা ডেপ্রিসিয়েশন কনসেপ্টটা শিখিয়েছিলাম। এই যে কারেন্ট ইয়ারে যে মোটর কার কেনা হয়েছে এটা কি তুমি 180 দিনের বেশি ইউজ করেছো? স্যার কিছু বলেইনি কবে কিনেছে। তাহলে কিছু না বললে ধরে নেবো এটা 180 দিনের বেশি ইউজ করেছো। তাহলে ডেপ্রিসিয়েশন কত হবে? ফুল পার্সেন্টেজ হবে 13,81,000 ইন্টু পার্সেন্টেজ কত ছিল? স্যার পার্সেন্টেজ ছিল মোটর কারের উপর, দেখো এই যেখানে বলেছে মোটর কারের উপর 15% ডেপ্রিসিয়েশন ছিল। ইন্টু 15%, ঠিক আছে? 2,07,000 কিন্তু হাফ মোটর কার বিজনেসে ইউজ করো, মানে প্রফেশনে ইউজ করো, আর হাফ মোটর কার পার্সোনালি ইউজ করো, তাহলে যেটা বেরোলো তার আবার হাফ করো।
1,03,575 টাকা ডেপ্রিসিয়েশন। তাহলে এখানে লিখবো ডেপ্রিসিয়েশন অন মোটর কার বলে লিখবো 1,03,575। আর কি ছিল? কম্পিউটার পারচেস তো আসে না, কিন্তু কম্পিউটার উপর ডেপ্রিসিয়েশন আসে। আচ্ছা, কম্পিউটার উপর ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট বলেছে? স্যার কম্পিউটার উপর 40% বলেছে। তাহলে লিখো ডেপ্রিসিয়েশন অন কম্পিউটার। লিখো ডেপ্রিসিয়েশন অন কম্পিউটার। তুমি কম্পিউটার কিনেছো কত টাকা দিয়ে? 65,000 দিয়ে তুমি কম্পিউটার কিনেছো। ঠিক আছে, 65,000 দিয়ে তুমি কম্পিউটার কিনেছো, তার উপর ডেপ্রিসিয়েশন চালাবো। 65,000 এর উপর তোমাকে ডেপ্রিসিয়েশন করতে হবে। কত পার্সেন্ট ছিল দেখো কম্পিউটার উপর ডেপ্রিসিয়েশন? স্যার কম্পিউটার উপর 40% ছিল। তাহলে করো 65,000 এর উপর 40% করলে কত হচ্ছে? 26,000 টাকা হচ্ছে। ঠিক আছে, কত হচ্ছে? 26,000 টাকা হচ্ছে। তাহলে লেখো ডেপ্রিসিয়েশন কম্পিউটার 26,000 টাকা। 65,000 এর উপর 40% করলে হয় 26,000 টাকা। এখানে লিখে দিলাম 26,000 টাকা। আর কি ছিল পয়েন্ট? আর কি পয়েন্ট ছিল? দেখো, হয়ে গেল এটাও। ফায়ার ইন্সুরেন্স প্রিমিয়াম অন প্রপার্টি, ঠিক আছে? এটা কিন্তু প্রফেশনাল খরচা নয়। সন ম্যারেজ এক্সপেন্স এটাও তো কোনো প্রফেশনাল খরচা নয়। লাইফ ইন্সুরেন্স প্রিমিয়াম এগুলো সব পার্সোনাল খরচা, প্রফেশনাল খরচা নয়। কনস্ট্রাকশন অফ বিল্ডিং নট ইয়েট কমপ্লিট, মানে বিল্ডিং এখনো কমপ্লিট হয়নি, ঠিক আছে তো, 18 লাখ টাকা, এগুলো কিচ্ছু প্রফেশনাল খরচার মধ্যে পড়ে না। এগুলো কিন্তু কিচ্ছু প্রফেশনাল খরচার মধ্যে পড়ে না, ঠিক আছে তো। বুক পারচেস ফর প্রফেশনাল, মানে প্রফেশনাল পারপে বুক কিনেছো, এটা প্রফেশনাল খরচা কত? 25,200 টাকা। ঠিক আছে তো। এবার দেখো বুক সম্পর্কে কিছু নোট বলেছে? বুক সম্পর্কে কিছু বলেছে? বুক সম্পর্কে কিছু বলেনি। বুক সম্পর্কে কিছু বলেনি, ঠিক আছে? বুক সম্পর্কে কিছু বলেনি, তাহলে আমরা লিখবো আ লিখবো বুক পারচেস। বুক পারচেস লেখো, এটা প্রফেশনাল খরচা। এটা প্রফেশনাল খরচা। 25,200, 25,200 লেখো। বুক কত লিখবো? 25,200। তবে অনেকে কিন্তু বুকটাকে অ্যাসেট মনে করে। অনেকে বুকসকে অ্যাসেট মনে করে, ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করে। একটু কনফিউশন আছে। অনেকে এটা করে। বুকটাকে অ্যাসেট মনে করে, বুকের উপর ডেপ্রিসিয়েশন করে। বুকের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন কোশ্চেনে বলে দেয়নি? 40% ডেপ্রিসিয়েশন চাপিয়ে দেবে। বুকের উপর 40% ডেপ্রিসিয়েশন। এটা ডিপেন্ড করে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। ঠিক আছে তো? তো একেক কোনো রাইটার বলেছে এটা বুক পারচেজটাকে তুমি প্রফেশনাল খরচা দেখাতে পারো। আবার কোনো রাইটার বলছে না বুকসের উপর তুমি ডেপ্রিসিয়েশন চাপাতে পারো। ঠিক আছে? দেখো বুকসটাকে আমি কি হিসেবে খরচা বললাম? কারণ এবছর আমি যে বই কিনবো, এই বইটা এই বছরই ব্যবহার করবো, ইউজ করবো, শেষ হয়ে যাবে। আবার অনেকে যদি মনে করে না বুকটা কিনে যে আমি বছরের পর বছর ধরে বহু বছর ব্যবহার করবো, তখন তো এটাকে অ্যাসেট হয়ে গেল। তো অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন চাপাতে হয়। দুটো ভ্যারি করে। যে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে তুমি কি অ্যাজাম্পশন করছো। ঠিক আছে? প্রপার নোটস দিতে হবে এ সম্পর্কে। ঠিক আছে? তাহলে হয়ে গেল। আর কিছু নেই। আর কিছু আছে? দেখে নাও, অ্যাডজাস্টমেন্ট দেখে নাও। না স্যার কিছু নেই। এইগুলো সব হয়ে সব কটা পয়েন্ট হয়ে অঙ্ক শেষ। যোগ বিয়োগ করবো, অঙ্ক শেষ করবো। কত হচ্ছে? 1,20,000 যোগ 86,400 যোগ 62,400 যোগ 5,70,000 যোগ 11,350 যোগ 7,500 যোগ 67,500 যোগ 103,575 যোগ 26,000 যোগ 25,200 যোগ কত হচ্ছে? 107,925, 107,925। এর থেকে মাইনাস করবো। মাইনাস করবো 3893,700। কত হচ্ছে? 2813 লেখো। 2813,775, এটা হলো ইনকাম ফ্রম প্রফেশন। হয়ে গেল। আর দুটো অঙ্ক করবো বিজনেসের, ব্যাস।
ফার্স্ট মক পেপারে একটা বিজনেসের অঙ্ক দিয়েছে, সেকেন্ড মক পেপারে একটা অঙ্ক দিয়েছে। দেখো, বিজনেসের অঙ্ক দিয়েছে। বিজনেসের অঙ্কটা একদম ভালো অঙ্ক, কোনো অসুবিধা নেই। প্রফেশন বিজনেস এটাও ইন্টারেস্টিং। ঠিক আছে তো? বিজনেসের অঙ্কটা কি বলছে? বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট দ্য টোটাল ইনকাম। আচ্ছা, পরীক্ষায় তোমাকে টোটাল ইনকাম বের করতে দেবে। তোমাকে বলবে ইনকাম ফ্রম বিজনেস। ঠিক আছে? ইনকাম ফ্রম বিজনেস বের করো। সে বরুণ বাসু। ঠিক আছে? ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। যখনই বিজনেসের অঙ্ক করতে হবে না, ওরা তোমাকে একটা ট্রেডিং পিএল বলে দেবে। আর যদি বিজনেসের অঙ্ক যদি ট্রেডিং পিএল যদি না বলে, তো পরের অঙ্কে কোনো দুটোর মধ্যে একটা বলবি। ঠিক আছে তো? তো তো তোমাকে বিজনেসের অঙ্ক করতে দিলে তোমাকে ট্রেডিং পিএল বলে দেবে। ট্রেডিং থেকে আমরা গ্রস প্রফিট বের করি আর পিএল থেকে নেট প্রফিট বের করি। ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন হলো, স্যার এই পিএল, ট্রেডিং পিএল, এই পিএল অ্যাকাউন্টটা তৈরি করেছে কে? এই পিএল অ্যাকাউন্ট তৈরি করেছে, যে ফার্মের কথা বলা হচ্ছে, সেই ফার্মের একজন অ্যাকাউন্টেন্ট। তাহলে এই পিএল অ্যাকাউন্টটা কে তৈরি করেছে? অ্যাকাউন্টেন্ট তৈরি করেছে। তো অ্যাকাউন্টেন্ট তৈরি করে কত টাকা নেট প্রফিট শো করেছে? তো অ্যাকাউন্টেন্ট বলছে যে না, আমার মালিকের এত টাকা প্রফিট হয়েছে, 1,60,000 টাকা প্রফিট হয়েছে। জেনারেলি যে কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট বা বলতে পারে ফার্মের যে অ্যাকাউন্টেন্ট চেষ্টা করবে, ও সবসময় চেষ্টা করবে মালিকের প্রফিট কম দেখানো। আর প্রফিট কম দেখানো মানে ইনকাম কম দেখিয়ে খরচা বেশি দেখাবে। ঠিক আছে তো? তো ইনকাম ট্যাক্স অফিসার এটা কেন মানবে? তো অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স অফিসারের সঙ্গে এটা নিয়ে একটা ডিবেট তৈরি হয়। ঠিক আছে তো? ও এমন কিছু খরচা আছে যেটা অ্যাকাউন্টেন্ট খরচা হিসেবে দেখিয়েছে, কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার ওটাকে খরচা হিসেবে নাও দেখে। ঠিক আছে? নাও মানতে পারে, মান্যতা দিতে পারে। তো এইগুলো নিয়ে অ্যাম এ এই যে আমাদের অ্যাকাউন্টেন্ট একটা পিএল অ্যাকাউন্ট তৈরি করেছে, ঠিক আছে? সেটা ইনকাম ট্যাক্স অফিসারের কাছে কিন্তু এটা কিন্তু আ মানে এটা কিন্তু অ্যাপ্রুভ নাও করতে পারে। তো কিছু পয়েন্টে ডাউট থাকতে পারে। যেই পয়েন্টে ডাউট হতে পারে, সেই পয়েন্টগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে। ঠিক আছে তো? অ্যাকচুয়ালি আমি তোমাকে বলে দিচ্ছি, এই যে নেট প্রফিট আমাদের অ্যাকাউন্টস বা আমাদের অ্যাকাউন্টেন্ট বলেছে নেট প্রফিট 1,60,000। ঠিক আছে তো? কিন্তু ইনকাম ট্যাক্সের দৃষ্টিভঙ্গি থেকে বা ইন দ্য পয়েন্ট অফ ভিউ ইনকাম ট্যাক্স, এই নেট প্রফিট 1,60,000 নাও হতে পারে। ঠিক আছে? অর্থাৎ এখানে যে 1,60,000 টাকা প্রফিট দিয়েছে, এটা কিন্তু কারেক্টেড প্রফিট নয়। তো তোমাকে সবার ১ম কেননা আ ব্যবসার মালিক বিজনেস করে সারা বছর ধরে যে কামালো, প্রফিট করলো, তার উপর ট্যাক্স তো গভর্নমেন্টকে দেবে। কারেক্টেড প্রফিট, যত টাকা কারেক্টেড প্রফিটের উপর ট্যাক্স গভর্নমেন্টকে দেবে। এই যে অ্যাকাউন্টেন্ট বলেছে 1,60,000 টাকা প্রফিট, এর উপর ট্যাক্স হবে না। অনেকদিন হয়তো নয়। এটা ভুল। এটা ভুল মানে অনেক কিছু ধরো এমন অনেক খরচা ছিল বা এমন ইনকাম ছিল যেটা ট্রেডিং পিএল এ নেওয়া উচিতই ছিল না। অ্যাকাউন্টেন্ট নিয়ে নিয়েছে। তো আগে তোমাকে ভুলটাকে রেকটিফাই করতে হবে। ঠিক আছে? তো চলো আমরা দেখি কি ভুল করেছে এখানে। ১ম দিয়ে একেকটা করে দেখি। একদম পুরো একেকটা করে ধরে বলব। জেনারেলি আমি তোমাদের বলেছি ট্রেডিং অ্যাকাউন্টে কোনো ভুল থাকে না। জেনারেলি কোনো ভুল থাকে না। 99% চান্স ভুল না থাকার। যা ভুল হয় পিএল অ্যাকাউন্টে। আমরা প্রথমে পিএল অ্যাকাউন্ট থেকেই দেখছি অফিস স্যালারি। কি বলছি? অফিস স্যালারি। তো অফিস স্যালারি কাদের দিই? কেন স্যার, যে ফার্মে যে সমস্ত স্টাফ বা এমপ্লয়িরা কাজ করে তাদেরকে স্যালারি দিই। তাহলে এটা কি? দেখো, পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে কি দেখাতে হয়? বিজনেস যে সমস্ত খরচাকে অ্যালাউ, ঠিক আছে? মানে অ্যালাওয়েবল খরচা। ঠিক আছে? পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা কি দেখাই? খরচা দেখাই। কোন খরচা? যেই খরচা ইনকাম ট্যাক্স অ্যালাউ করে যে না, এই খরচা তোমার বিজনেসের খরচা, আমি তোমাকে অ্যালাউ করলাম। সেই খরচাই তুমি দেখাতে পারো। ঠিক আছে? তো এখানে অফিস স্যালারিটা কি? এটা হচ্ছে আমার বিজনেস করছি, বিজনেসে স্টাফ আছে, ওদেরকে তো প্রতি মাসে স্যালারি দিতে হবে। এটা বিজনেসের খরচা। ঠিক আছে? এটা তুমি দেখাতে পারো। যেটা দেখাতে পারো সেটা আমি রাইট মারছি। আর যেটা দেখানো উচিত নয়, অর্থাৎ দেখানো উচিত নয় কে বলছে? ইনকাম ট্যাক্স বলছে এটা দেখানো উচিত নয়। সে তার কাছে আমি ক্রস দেব। প্রভিশন ফর ব্যাড ডেট। প্রভিশন ফর ব্যাড ডেট মানে কি? ব্যাড ডেট মানে ধরো কাউকে ধারে মাল বেচেছি। যাদেরকে আমরা ধারে মাল বেচি তাদেরকে কি বলি? স্যার ডেটার্স বলি। ঠিক আছে? এবার তার থেকে যদি আমরা টাকা না পাই তখন সেটা ব্যাড ডেট হয়ে যায়। তাহলে ব্যাড ডেট মানে কোনো পার্টির কাছে টাকা পেতাম, তাকে এই টাকাটা না পায়, তাকে ব্যাড ডেট বলে। স্যার প্রভিশন ফর ব্যাড ডেট মানে কি? ব্যাড ডেট মানে যে টাকাটা মার হয়ে গেছে। এবছর আমার যে টাকাটা মার হয়ে গেছে, আমি জানি যে এই টাকাটা পাবো না, মার হয়ে গেছে, ব্যাড ডেট বলে। স্যার প্রভিশন ফর ব্যাড ডেট, আমি মনে করছি নেক্সট ইয়ারে আমার টাকা মার যেতে পারে। আমি মনে করছি নেক্সট ইয়ারে আমার টাকাটা, আমি কি করে মনে করছি? কারণ আমি যে সমস্ত পার্টিকে টাকা পাই তাদেরকে টাকা চাইছি। তো তারা সেইভাবে রেসপন্স করছে না, টাকা দিচ্ছে না। তাইলে এই অনুযায়ী মনে করতে পারি আমার টাকা নেক্সট ইয়ার ওরা মেরে দিতে পারে। তো এটাকে বলি প্রভিশন ফর ব্যাড ডেট। প্রভিশন মানে মনে করছি নেক্সট ইয়ার টাকাটা মার যেতে পারে। তো ইনকাম ট্যাক্স অফিসার বলছে তোমার টাকা কি মেরেছে? না স্যার মারেনি, আমার টাকা এখনো মারেনি। মনে করছি আমার টাকা মারতে পারে। ঠিক আছে? মনে করা বলে ইনকাম ট্যাক্স এর কিছু জায়গা নেই। মনে করার কোনো জায়গা নেই। ঠিক আছে? যদি তোমার অ্যাকচুয়াল ঘটে, যদি তোমার টাকা মেরে দেয়,
অর্থাৎ ব্যাড ডেট হয়, তখন তুমি এটাকে খরচা হিসেবে দেখাতে পারো। তো এখন তুমি খরচা হিসেবে দেখাতে পারবে না। এটা দেখানো উচিতই ছিল না। এটা দেখানো উচিতই ছিল না পিএল অ্যাকাউন্টে। কিন্তু অ্যাকাউন্টেন্ট দেখিয়ে দিয়েছে। তো দেখানো খরচা দেখিয়েছে, তুমি ভাবো খরচা দেখিয়ে দিয়েছে। তো খরচা দেখানোর ফলে প্রফিটে কি ইমপ্যাক্ট পড়েছে? স্যার প্রফিট কমে গেছে। এখন প্রফিটটাকে বাড়াতে হবে। অর্থাৎ প্রভিশন ফর ব্যাড ডেটটা কি করব? যোগ করব। তো বুঝতে পারলে কি করব? এন্টারটেইনমেন্ট এক্সপেন্স, স্যার এটা কি? পিএল অ্যাকাউন্টে ডেবিট দেখি। দেখো আমাদের আমাদের ফার্মে প্রচুর স্টাফ কাজ করে। তাদেরও তো এন্টারটেইন করতেই তো হবে, না? তার সারাদিন কি কাজই করবে? ওদের কি এন্টারটেইন করতে দেওয়া হবে না? অবশ্যই ওদেরকে এন্টারটেইন করতে দেওয়া হবে এবং এন্টারটেইনমেন্ট এর জন্য যে খরচাপাতি হয় কোম্পানি বিয়ার করে বা ফার্মের মালিক কিন্তু এই টাকাটা দেয়। তো এই খরচাটা কিন্তু বিজনেস অ্যালাউ করে। এই ধরনের খরচাকে বিজনেস অ্যালাউ করে। অর্থাৎ ইনকাম ট্যাক্স বলছে ঠিক আছে আমি মেনে নিলাম এই খরচাটা ঠিক আছে করা যায়। এটা অ্যালাউয়েবল খরচা। এটা অ্যালাউয়েবল খরচা। এটা রাইট মানল। ইনকাম ট্যাক্স ভাবো। মালিক ইনকাম করেছে, মালিক সারা বছর ইনকাম করেছে। মালিক কোথা থেকে ইনকাম করে? স্যার কেন বিজনেস থেকে? মালিক কি শুধু বিজনেসই করে? বিজনেস থেকে ইনকাম করতে পারে, তারপর তোমার চাকরি করলে স্যালারি থেকে ইনকাম করতে পারে, তারপর তোমার ক্যাপিটাল গেইন থেকে ইনকাম হতে পারে, হাউস বিভিন্ন সোর্স থেকে ইনকাম হতে পারে, আদার সোর্স থেকে ইনকাম হতে পারে। তো ইনকাম করলে তার উপর গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স দেবে। ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স ব্যবসার মালিক জানো ব্যবসা থেকে কি পায়? ব্যবসার মালিক ব্যবসা থেকে একটাই জিনিস পায়, আদারওয়াইজ আর কিচ্ছু পায় না। ব্যবসার মালিক ব্যবসা থেকে একটাই জিনিস পায়, স্যার কি পায়? ব্যবসার মালিক ব্যবসা থেকে প্রফিট পায়। এছাড়া ব্যবসার মালিক ব্যবসা থেকে আর কিছু এক্সপেকটেশনই রাখতে পারে না। ব্যবসার মালিক ব্যবসা থেকে শুধুমাত্র প্রফিট পাবে। তো এখানে ইনকাম ট্যাক্স, ঠিক আছে, ইনকাম ট্যাক্স মালিক ইনকাম করেছে, প্রফিট কামিয়েছে, তার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তো ইনকাম ট্যাক্স বিজনেস থেকে নিচ্ছে। ইনকাম ট্যাক্স কি ধরনের খরচা? স্যার এটা পার্সোনাল খরচা। পার্সোনাল খরচা। আরে ভাই তুমি কি বিজনেসের খরচা করছো? তুমি কি বিজনেসের খরচা করছো? যদি বিজনেসের খরচা হতো তাহলে তুমি পিএল এর ডেবিটে লেখো, কোনো সমস্যা নেই। বিজনেসের খরচা হলে পিএল এর ডেবিটের কোনো খরচা নেই। তুমি পার্সোনাল খরচা তুমি পিএল এ লিখেছো কেন? তোমার ইনকাম ট্যাক্স তুমি তোমার ঘর থেকে টাকা নিয়ে ইনকাম ট্যাক্স গভর্নমেন্টকে দেবে। তোমার ঘর থেকে টাকা বের করে নিয়ে ইনকাম ট্যাক্স গভর্নমেন্টকে দেবে। তুমি কেন বিজনেস থেকে বের করেছো? এটা ঠিক করোনি, উচিত করোনি। এটা নেওয়ার ফলে কোম্পানির প্রফিট কমে গেছে, প্রফিটটাকে বাড়াও। নেক্সট দেখো কি বলেছে, ইনকাম ট্যাক্স তো বললাম। নেক্সট বলেছে ফাইন পেড টু কাস্টম অথরিটি। তুমি ফাইন পে করেছো কাকে? কাস্টম অথরিটিকে ফাইন পে করেছো। তা তুমি কেন ফাইন দিয়েছো? নিশ্চয়ই তুমি কোনো ইললিগাল কাজ করেছো, কোনো বাজে কাজ করেছো, তার জন্য ওকে ফাইন দিতে হয়েছে। ইনকাম ট্যাক্স অফিসার বলছে যে তুমি যদি কোনো রকমের কোনো ইললিগাল কাজ করো বা যদি তুমি কোনো ল ব্রেক করো তার জন্য ওকে ফাইন দিতে হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু এটাকে অ্যালাউ করবো না, এটাকে আমরা খরচা হিসেবে মনে করবো না, ঠিক আছে? তো এটাকে, এই খরচাটা তুমি দেখিয়েছো পিএল এর ডেবিটে, দেখানোর ফলে তোমার প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট পিএল অ্যাকাউন্টের ডেবিটে অ্যাকাউন্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখো, অ্যাডভার্টাইজমেন্ট তো বিজনেসের খরচা, কেননা আমি তো অ্যাড দিতেই পারি, আমার বিজনেসটাকে বড় করার জন্য অ্যাড দিতেই পারি, এটা বিজনেস অ্যালাউ করে। কিন্তু এবার দেখো তো অ্যাডজাস্টমেন্টে কিরকম কি লিখেছে? অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে কিছু নোট বলেছে, অনেক সময় অ্যাডজাস্টমেন্ট বলে। দেখো 2 নম্বর পয়েন্টে বলেছে, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট ইনক্লুড যত টাকা অ্যাডভার্টাইজমেন্ট আছে তার মধ্যে ইনক্লুড কস্ট অফ টু গিফট সেট, দুটো গিফট সেট, ঠিক আছে, 1200 টাকা দাম, এক একটা গিফট সেটের দাম 1200 টাকা করে, দুটো গিফট সেট, ঠিক আছে, মানে 2400 টাকা। 2400 টাকা তুমি প্রেজেন্ট করেছো ক্লায়েন্টকে। তো ক্লায়েন্টকে কেন দিয়েছো? ক্লায়েন্টকে দিয়েছি আমার বিজনেসকে ভালো করার জন্য, ভালো ক্লায়েন্টকে হাতে ধরে রাখার জন্য দিতেই পারি, ঠিক আছে? তো তো এই ধরনের খরচাটাকে বিজনেস অ্যালাউ করে, তাহলে এটা কিন্তু অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, মানে বলতে পারো অ্যাডভার্টাইজমেন্ট পুরোপুরি অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, এখানে সমস্যা নেই অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক ব্যবসাকে বা বিজনেস শুরু করার সময় বিজনেসের ওনার বা প্রোপ্রাইটার বা বিজনেসের মালিক বিজনেসকে কি দেয়? ক্যাপিটাল দেয়। তার বদলে ঠিক আছে? তার বদলে কি এক্সপেক্ট করতে পারে? এখন বা দেখো, আজকে আমি ব্যবসা শুরু করার সময় ব্যবসাকে যখন ক্যাপিটাল দেব, ঠিক আছে? তো ক্যাপিটাল দিলে তার বদলে আমার ব্যবসা থেকে কি এক্সপেক্ট করতে পারে? স্যার ইন্টারেস্ট এক্সপেক্ট করতে পারেন। ক্যাপিটাল দিলে ইন্টারেস্ট দেখো, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়ই না। ঠিক আছে? সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে অর্থাৎ আম যে বিজনেসের মালিক একা, সে যখন বিজনেস শুরু করার সময় বিজনেসে ক্যাপিটাল দেয়, তার বদলে ও বছরের শেষে ব্যবসা থেকে প্রফিটই এক্সপেক্ট করতে পারে। এছাড়া তবে পার্টনারশিপ বিজনেসে ইন্টারেস্ট পাওয়া যায়। পার্টনারশিপ বিজনেসে ইন্টারেস্ট পাওয়া যায়। তো এটা তো সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাকাউন্টেন্ট পিএল অ্যাকাউন্টেন্ট ডেবিটে দেখিয়ে দিয়ে। তো দেখানোর ফলে কি হয়েছে? খরচা দেখানোর ফলে তোমার প্রফিট কমে গেছে। এখন বাড়াতে হবে। ঠিক আছে? এবার বলছে এলআইসি প্রিমিয়াম। এটা হচ্ছে এক ধরনের পার্সোনাল খরচা। আগেই বলেছি পার্সোনাল খরচা কখনো পিএল এ দেখানো উচিত নয়।
অ্যাকাউন্টেন্ট পিএল এ দেখিয়েছে। দেখানোর ফলে কি হয়েছে? স্যার দেখানোর ফলে আপনার প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে। তাহলে এলআইসি প্রিমিয়াম তুমি এড করবে। ডোনেশন, পিএল অ্যাকাউন্টে ডেবিট ডোনেশন দেখিয়েছে। ডোনেশন কাকে ডোনেট করেছে? ইনকাম ট্যাক্স অফিসার বলেছে, ঠিক আছে তো? পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি তুমি যদি ট্রেড ইউনিয়নকে ডোনেট করো, মানে ব্যবসায়িক সমিতিকে যদি ডোনেট করো, তাহলেই আমি অ্যালাউ করব। তুমি এছাড়া অন্য কাউকে ডোনেট করলে আমি অ্যালাউ করব। অন্য কাউকে ডোনেট করলে আমি অ্যালাউ করব না। ট্রেড ইউনিয়নকে ডোনেট করলে, যদি ডোনেট করো তাহলে অ্যালাউ করব। দেখো তো কি বলে ডোনেশন সম্পর্কে? স্যার বলছি যত টাকা ডোনেশন আছে, ঠিক আছে? তার মধ্যে ১০,০০০ টাকা জনতা দলকে দিয়েছে, মানে কোনো একটা পার্টি, পলিটিক্যাল পার্টিকে দিয়েছে। আর আরেকটা ডোনেশন ৭,০০০ টাকা ডোনেশন করেছে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড। ঠিক আছে তো? ইনকাম ট্যাক্স অফিসার বলছে, ঠিক আছে, তুমি যাই করো, যাকেই ডোনেশন করো, আমি এটা অ্যালাউ করব না। তুমি কি ট্রেড ইউনিয়নকে ডোনেট করেছো? না স্যার, ট্রেড ইউনিয়নকে ডোনেট করিনি। তাহলে আমি এটা অ্যালাউ, ডিসঅ্যালাউ। তো এটা দেখানো উচিত ছিল না। দেখানোর ফলে দেখানোর ফলে তুমি কি হয়ে জানো? প্রফিট কমে গেছে। এখন বাড়াতে হবে। ফার্স্ট একটা কথা বলে দিই, তোমাদের যে এই ডোনেশনের কথাটা বলেছে না? তো এর পরবর্তী সময় তোমরা জানতে পারলে, স্যার এই ডোনেশন করলাম, এর কি কোনো ছাড় পাবো না? অবশ্যই ছাড় পাবে। অবশ্যই ছাড় পাবে। কিন্তু এই টপিকে পিজিইপি তে ছাড় পাচ্ছ না তুমি ডোনেশন করলে। পিজিইপি তে ছাড় নেই। এই দেখো, এই যে কি বলছে, প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডে ডোনেট করলে তুমি ছাড় তো পাবে। স্যার কোথায় ছাড় পাবো? কোথায় ছাড় পাবো স্যার? মানে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ডে ডোনেট করলে তোমরা 4th সেমিস্টারে একটা চ্যাপ্টার শিখবে, ডিডাকশন ফ্রম টোটাল ইনকাম। ঠিক আছে? আন্ডার চ্যাপ্টার 6A, ওখানে 80G বলে একটা কনসেপ্ট শেখাবো, সেখানে ছাড় পাবে। ঠিক আছে তো? আরেকটা কি, জনতা দলকে ডোনেট করলে ওটাও কিন্তু ডিডাকশনে তোমরা ছাড় নিয়ে নেবে। ঠিক আছে? পলিটিক্যাল পার্টি হিসেবে 80GGC তে ছাড় নিয়ে নেব। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ডিসঅ্যালাউড করব কত? 17,000 টাকা। আমি লিখে রাখি। 17,000 টাকা পুরো ডিসঅ্যালাউড করব। এগুলো সব ঠিক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। চলো, জেনারেল এক্সপেন্সেস। জেনারেল এক্সপেন্স সম্পর্কে কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে? দেখো তো। না স্যার, জেনারেল এক্সপেন্স কোনো অ্যাডজাস্টমেন্ট বলে, জেনারেল এক্সপেন্স মানে বিভিন্ন খরচা থাকতে পারে। ঠিক আছে? যদি অ্যাডজাস্টমেন্ট থাকতো তাহলে ভাবতাম। জেনারেল এক্সপেন্সে ব্যবসা করতে গেলে তো কিছু জেনারেল খরচা হয়ই। ঠিক আছে তো? এটা বিজনেস অ্যালাউ করে। তাহলে এটাও রাইট বললাম। ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন দেখো, তুমি কবে দেখেছো? দেখো ডেপ্রিসিয়েশন সম্পর্কে কিছু বলেছে? ডেপ্রিসিয়েশন একটা ওয়ার্কিংস, যে ওয়ার্কিংসটা শিখিয়েছি সেই ওয়ার্কিংসটা করতে হবে। ঠিক আছে তো? তো চলো ওয়ার্কিংসটা করব। তার আগে আমরা পড়ে নিই ডেপ্রিসিয়েশনটা কি বলেছে। আ অ্যাকাউন্টেন্ট কত দেখিয়েছে? দেখো না, তুমি দেখো না, অ্যাকাউন্টেন্ট 23,000 টাকা ডেপ্রিসিয়েশন দেখিয়েছে। ঠিক আছে? ইনকাম ট্যাক্স অফিসার এটা নাও বলতে পারে। ইনকাম ট্যাক্স অফিসার এটা কেন মান্যতা দেবে? ইনকাম ট্যাক্সের তো রুল আছে। সেই রুল ওয়াইজ ডেপ্রিসিয়েশন দেখাবে। ইনকাম ট্যাক্স কি বলছে? বলছে বছরের শুরুতে মেশিন ছিল কত? বছরের শুরুতে মেশিনের ব্যালেন্স ছিল 1,50,000 টাকা। তুমি নতুন একটা মেশিন কিনে 50,000 টাকা দিয়ে ফার্স্ট জুনে, এবং মেশিন বিক্রি করে দিয়েছো 60,000 টাকার মেশিন তুমি 80,000 টাকায় বিক্রি করে দিয়েছো। ঠিক আছে? এবং মেশিনের উপর 15% ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা যেমন শিখেছি ডেপ্রিসিয়েশন টপিক কনসেপ্ট, সেখানে করব, ওয়ার্কিংস করব। লেখো ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। লেখো কি লিখবো প্রথমে? প্রথমে লিখবো রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 1/4/23। তো দেখো বছরের শুরুতে কত ছিল? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ওপেনিং ব্যালেন্স, স্যার 1,50,000 টাকা ছিল, 1,50,000। এর সাথে যোগ দিয়ে লিখবো পারচেজ। তুমি কত টাকার মেশিন কিনেছো? স্যার আমি তো মেশিন কিনেছি 50,000 টাকা। 50,000 টাকা দিয়ে মেশিন কিনেছি। কবে কিনেছো? 1/6/23। কত হলো? 2,00,000 টাকা। এর থেকে মাইনাস করবো সেল। তুমি 60,000 টাকার মেশিন 80,000 টাকায় বেচে দিয়েছো। তাহলে মাইনাস করো 80,000। কত হচ্ছে? 1,20,000। রিটেন ডাউন ভ্যালু অ্যাজ অন 31/3/24। ঠিক আছে? এবার ডেপ্রিসিয়েশন করবো। আমরা কি শিখেছিলাম? কতবার ডেপ্রিসিয়েশন করা থেকে শিখেছি বলো? তোমরা বলো। তো এই যে কারেন্ট ইয়ার, মানে প্রিভিয়াস ইয়ারে যে মেশিনটা কিনেছো 50,000 টাকায়, এটা কি 180 নে বেশি ইউজ করেছো? না স্যার, 1/6/23 কি করে 180 হচ্ছে? 180 নে অনেক কম ইউজ করেছে। সরি, একটু উল্টো বলে দিলাম। 180 নের বেশি ইউজ করেছো। আমাদের রুল ছিল 180 নের বেশি ইউজ করেছি না কম ইউজ করেছি। তো 1/6/23 থেকে যদি তুমি 31/3/24 এই ডেটটা যদি কম্পেয়ার করো, তাহলে তুমি 180 না অনেক বেশি ইউজ করেছো। বলতে যাবো বেশি, বলে দিয়েছি কম। ঠিক আছে তো? তাহলে কি হবে? তাহলে 180 এর বেশি ইউজ করলে ফুল রেট চার্জ হবে। মানে ডাইরেক্ট 1,20,000 টাকা, তার উপর 15%। তো 1,20,000 এর 15% করলে 18,000 টাকা হচ্ছে। দেখো কত হচ্ছে? 18,000 টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে। ঠিক আছে তো?
তোমাকে 18,000 টাকা ডেপ্রিসিয়েশন দেখাতে হবে। তুমি দেখো দেখিয়েছো কত? অ্যাকাউন্টেন্ট দেখিয়েছে স্যার 23,000 টাকা। দেখো, দেখাতে হবে 18, তুমি দেখিয়েছো 23, তো তুমি বেশি দেখিয়েছো না কম দেখিয়েছো? স্যার অনেক 5,000 টাকা বেশি দেখিয়েছি। 5,000 দেখানোর ফলে খরচা 5,000 টাকা বেশি দেখানোর ফলে তোমার প্রফিট কমে গেছে। এখন প্রফিট বাড়াতে হবে। ডেপ্রিসিয়েশন এড করব কত টাকা? 5,000 টাকা। মাথায় রাখবে। হয়ে গেল। তাহলে দেখো আমাদের কত অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এই পয়েন্টটাও হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা। এবার এইদিকে দেখো রিফান্ড অফ ইনকাম ট্যাক্স। রিফান্ড অফ ইনকাম ট্যাক্স কিন্তু দেখো রিফান্ড দেখো ইনকাম ট্যাক্স তো পার্সোনাল খরচা। ইনকাম ট্যাক্স রিফান্ড করেছে। তো এটা কি কখনো বিজনেসের ইনকাম হতে পারে ইনকাম ট্যাক্সের টাকা রিফান্ড? না স্যার। বিজনেসের কি করে ইনকাম হবে? এই দেখো তুমি বোঝো। আমি স্টুডেন্ট পড়াই যদি কোনো ইনকাম হয়, তা এটা হচ্ছে আমার ইনকাম। এটা হচ্ছে আমার ইনকাম। ঠিক আছে? এটা হচ্ছে আমার ইনকাম। এটা আমার বুঝতে পারছি? এটা হচ্ছে আমার ইনকাম। মাথায় রাখতে হবে যারা বিজনেস করছে তারা যদি ইনকাম ট্যাক্সের রিফান্ড পায়, সে কি করে ইনকাম হয়? কেউ ধরো একটা মুদি দোকান চালাচ্ছে। মুদি দোকানের মাল বেচে যদি কোনো টাকা পয়সা কামায় সেটা হচ্ছে ওর ইনকাম। রিফান্ড অফ ইনকাম সে ইনকাম নয়। তো এটা দেখানোর ফলে কি হয়েছে? প্রফিট বেড়ে গেছে। এখন কমাতে হবে, মাইনাস করবে। ডিভিডেন্ড ফ্রম ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকে তুমি ডিভিডেন্ড পেয়েছো। এটা কোন হেডের? এটা কি তোমার বিজনেস থেকে ইনকাম করছো? না স্যার। এটা কি করে বিজনেস ইনকাম হয়? এটা তো বিজনেস ইনকাম নয়। তোমার কাছে টাকা আছে, তুমি ইউটিআই কিনেছো, ইউটিআই বন্ড কিনেছো, মিউচুয়াল ফান্ড কিনেছো, সেখান থেকে কামাচ্ছো। এটা তো বিজনেসের ইনকাম না, এটা আদার সোর্স ইনকাম। তো তুমি বিজনেসে নিয়েছো কেন? স্যার ভুল করেছে। ভুল অ্যাকাউন্টেন্ট ভুল করে নিয়েছে। নেওয়ার ফলে ইনকাম বেড়ে গেছে, মানে প্রফিট বেড়ে গেছে। প্রফিট কমাতে হবে। নেক্সট, লাস্ট পয়েন্ট, রিকভারি অফ ব্যাড ডেট। রিকভার দেখো, তোমার ব্যবসায় কোনো পার্টি ছিল, টাকা দিচ্ছিল না। বহু বছর ধরে টাকা দিচ্ছিল না, তুমি তাকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছো। ব্যাড ডেট লিখে পিএল এর ডেবিটে ব্যাড ডেট লিখে দিয়েছো। ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরবর্তী সময় সেই টাকাটা ফেরত পেয়েছে। এটাকে বলা হয় রিকভারি অফ ব্যাড ডেট। ঠিক আছে তো? এবার প্রশ্ন হলো, এই যে আ বা তুমি যেই পার্টির কাছে টাকা পেতে, ঠিক আছে? ও টাকা দিচ্ছিল না বলে তুমি ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছিলে। তুমি পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে ব্যাড ডেট লিখে দিয়েছিলে। ধরো আজকে সাল তো 25 সাল, 24-25 সাল। ঠিক আছে তো? 24 মানে প্রিভিয়াস ইয়ার 23-24, ধরো আজকে প্রিভিয়াস ইয়ার 23-24। ঠিক আছে? তো তুমি ব্যাড ডেট কবে ঘোষণা করেছিলে? সাপোজ আমি তোমাকে লিখে দেখাচ্ছি। ধরো আজকে প্রিভিয়াস ইয়ার কত? 23-24। ঠিক আছে? 23-24 এ আর তোমার ধরো ইয়ারটা ছিল ধরো 17-18। সাপোজ ধরো 17-18 প্রিভিয়াস ইয়ার ছিল। এই বছর কোনো একটা পার্টিকে আমি ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছিলাম। টাকা দিচ্ছিল না, বহু বছর টাকা দিচ্ছিল না, আমি ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছিলাম ৫,০০০ টাকা। টাকা মেরে দিয়ে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছিলাম। যখন ব্যাড ডেট ঘোষণা করেছিলাম তখন পিএল অ্যাকাউন্টের ডেবিটে আমি 2 ব্যাড ডেট লিখেছিলাম 17-18 সালে ৫,০০০ টাকা। ঠিক আছে? এবার প্রশ্ন উঠল, ওই 17-18 সালে ইনকাম ট্যাক্স অফিসার আমাকে কি দেখাতে দিয়েছিল? কি দেখাতে দেয়নি? দেখাতে দিয়েছিল কি দেখাতে দেয়নি? এটা কিন্তু ম্যাটার করে। ঠিক আছে তো? ওই বছর 17-18 প্রিভিয়াস ইয়ারে ইনকাম ট্যাক্স যদি বলে, "না তুমি দেখিয়েছ, ঠিক করেছ।" যদি খরচাটা দেখাতে দেয় সে বছর, তাহলে এবছর যে রিকভার করবে না, ব্যাড ডেট রিকভারি হবে। তাহলে এটাকে তুমি ইনকাম হিসেবে দেখাতে পারো। কেন? তোমাকে তো খরচা দেখাতে দিয়েছে, তাই তুমি ইনকাম দেখাবে। যদি তোমাকে ও বছর খরচা দেখাতে না দেয়, তাহলে এবছর তুমি ইনকাম কেন দেখাবে? খরচাও দেখাতে দেয়নি। এখানে দেখো ব্র্যাকেটে একটা কথা লিখেছে। বলছে দেখো রিকভারি অফ ব্যাড ডেট ডিসঅ্যালাউড ইন প্রিভিয়াস ইয়ার। ওই 17-18 তে ইনকাম ট্যাক্স অফিসার বলছে, "না, তুমি ব্যাড ডেট দেখাতে পারবে না। তুমি পিএল এর ডেবিটে ব্যাড ডেট দেখাতে পারবে না।" তখন যদি তোমায় খরচা দেখাতে না দেয়, তাহলে তুমি কেন এখন ইনকাম দেখাবে? তো ইনকাম দেখানো উচিত নয়। ইনকাম দেখানোর ফলে তোমার প্রফিট বেড়ে গেছে। এখন কমাতে হবে। তো রিকভারি অফ ব্যাড ডেট কি করতে হবে? মাইনাস করতে হবে। বোঝা গেল তো? এর নোট তুমি যদি দেখো আমাদের সুন্দর করে ক্লাসে কি সুন্দর নোট করা আছে। দেখো আমি তোমাকে দেখাচ্ছি রিকভারি অফ ব্যাড ডেট এর নো মানে কোনো ডাউট থাকবে না স্টুডেন্টের। এই যে, এই দেখো ব্যাড ডেট। দেখো ব্যাড ডেট। ঠিক আছে তো? এই ব্যাড ডেট রিকভারির কথাটা বলছি। ব্যাড ডেট রিকভারির কথাটা বলছিলাম। ব্যাড ডেট রিকভারি। ঠিক আছে? আর্লিয়ার অ্যালাউড অ্যাজ ডিডাকশন। ঠিক আছে? আর্লিয়ার অ্যালাউড অ্যাজ ডিডাকশন মানে আগে যদি তোমার ইনকাম ট্যাক্স অফিসার তোমাকে ডিডাকশন দেয়, বলে, "না তুমি দেখাতে পারবে পিএল এর ডেবিটে ব্যাড ডেট দেখাও।" ঠিক আছে? তাহলে এখন তুমি ওটাকে ইনকাম বলতে পারো। কিন্তু আগের ওই 17-18 সালে মনে করো 17-18 এক্সাম্পল, তো তোমাকে ইনকাম ট্যাক্স বলল, "না তুমি এখানে ব্যাড ডেট দেখাতে পারবে না, খরচা দেখাতে পারবে না।" তো তখন তোমাকে খরচা দেখাতে দেয়নি, তুমি কেন ইনকাম দেখাবে? ঠিক আছে?
ইট ইজ নট টু বি টেকেন অ্যাজ ইনকাম। তো সুন্দর করে নোটগুলো তোমাকে মাথায় রাখতে হবে। নোটগুলো তোমাকে জানলেই তুমি অঙ্ক কত ইজি হয় করতে পারবে। ঠিক আছে? তাহলে হলো, এত অব্দি হলো। যে কটা পয়েন্ট বললাম না স্টুডেন্টস, তোমরা আগে এইটুক পোস্টিং করে নাও। তারপর দেখো না এখানে তো নিচে অ্যাডজাস্টমেন্ট আছে, সেই অ্যাডজাস্টমেন্ট গুলো বলবো। আগে যেইটুক বললাম সেইটুকু সুন্দর করে পোস্টিং করে নাও, দেখ কত সুন্দর ইজি লাগবে অঙ্কটা করতে। এবার পোস্টিং গুলো করি একটা করে। রুপিসের দুটো দাগ কাটবো, হ্যাঁ? প্রথমে লিখবো নেট প্রফিট। কেননা যে নেট প্রফিট অ্যাকাউন্টেন্ট বের করছে এটা ভুল, এটা ঠিক নয়, কারেক্ট বের করতে হবে। তাহলে কারেক্ট করবো কি করে? যেটা দিয়েছে সেখান থেকেই তো স্টার্ট করতে হবে। লিখুন নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। লিখুন নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত? ১,৬০,০০০। এর সাথে যোগ করবো কি? ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। কোনগুলো? ওই যে যেটা বললাম না? দেখো, এই যে ডেবিট দিকের যে আইটেম গুলো আছে এইগুলো যোগ করব, ক্রেডিট দিকের আইটেম গুলো বাদ দেবো। কেন বুঝতে পারছো? এটা বললাম কেন? তুমি দেখো না, দেখো পাশে দেখতে পাচ্ছ? দেখো ডেবিট দিকগুলো যোগ করেছি, ক্রেডিট দিকগুলো যেগুলো হওয়ার কথা সেগুলো বিয়োগ করেছি। তার মানে ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। ইনকাম ট্যাক্স অফিসার যে সমস্ত খরচাগুলোকে ডিসঅ্যালাউ করছে, বলছে না তুমি এটা লেখা উচিত না। তুমি লিখেছো, লেখার ফলে কি হয়েছিল? স্যার প্রফিট কমে গেছে। বা এই জন্য ডিসঅ্যালাউড যোগ করবে। একটা করে দেখো, যেগুলো যোগ করা আছে সেগুলো বসিয়ে দাও। প্রভিশন ফর ব্যাড ডেট ৩,২০০ লেখো। প্রভিশন ফর ব্যাড ডেট ৩,২০০। নেক্সট তা বলছে ইনকাম ট্যাক্স ৫,০০০ টাকা, লেখো ইনকাম ট্যাক্স ৫,০০০ টাকা। তারপর লেখো ফাইন পেড টু কাস্টম অথরিটি ২,০০০ টাকা। তারপর লেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল ২,৫০০ টাকা। তারপর লেখো এলআইসি প্রিমিয়াম ৪,০০০ টাকা। তারপর লেখো ডোনেশন ১৭,০০০ টাকা। ঠিক আছে তো? তারপর লেখো ডেপ্রিসিয়েশন ২৩,০০০ টাকা। যোগগুলো করে দিলাম সব। আচ্ছা দেখো, এখানে না স্টুডেন্টস একটা পয়েন্ট বাকি আছে। অ্যাডজাস্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি ৩ আর ৪ নম্বর পয়েন্টটা আছে। ৩ আর ৪ এ কিছু আছে। ৩ আর ৪ এ কি বলেছে দেখো? ৩ নম্বর পয়েন্ট বলেছে, যত টাকা পারচেজ ছিল, তাই না? যত টাকা পারচেজ ছিল ইনক্লুড পেটি পারচেজ মানে খুচরো পারচেজ করা হয়েছে ২০,০০০ টাকা এবং পেড বাই ক্যাশ। পেটি পারচেজ করেছো, ক্যাশে পে করেছো, ঠিক আছে? পেটি পারচেজ কিসে হয়েছে? ক্যাশের মাধ্যমে পেটি পারচেজ হয়েছে। কত টাকা? স্যার ২০,০০০ টাকা। কি বলেছিলাম আমি? লাস্ট ভিডিও ছাড়লাম, ওখানে দেখতে পেয়েছো? 40A সাবসেকশন 3 তে। মনে পড়ছে তো? সেকশন আন্ডার সেকশন 40A সাবসেকশন 3 তে।
স্যার যদি 10,000 টাকার বেশি পেমেন্ট করা হয়, ঠিক আছে তো? 10,000 টাকার যে বেশি পেমেন্ট করা হয়, তাহলে কিন্তু পুরো অ্যামাউন্টটাই ডিসঅ্যালাউড হয়ে যায়। পুরো অ্যামাউন্টটাই ডিসঅ্যালাউড হয়। সেখানে 20,000 টাকা পে করি, 10,000 টাকার বেশি, তাহলে ডিসঅ্যালাউড হবে। তাহলে কি লিখবে? লিখবে ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। লেখো ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার, লেখো। ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। কত টাকা ছিল দেখো? পুরো অ্যামাউন্টটাই ডিসঅ্যালাউড হবে, হ্যাঁ? পুরো অ্যামাউন্টটাই। কত ছিল? স্যার ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার ছিল, দেখো 20,000 টাকা। পুরো অ্যামাউন্টটা ডিসঅ্যালাউড করে দাও, 20,000 টাকা। আর কি ছিল? আর কি ছিল? অ্যাডজাস্টমেন্ট, এই দেখো ৪ নম্বর অ্যাডজাস্টমেন্টটা অলরেডি করেছি 43B। তার মানে দেখো ৪ নম্বর অ্যাডজাস্টমেন্টের সেকশন ছিল এটা। এবার সরি ৩ নম্বর অ্যাডজাস্টমেন্ট সেকশনটা লিখলাম, আর ৪ নম্বর অ্যাডজাস্টমেন্ট সেকশন হচ্ছে 43B। লিখিয়েছিলাম। বলো তো দেখি। আমাকে বলে 43B রুল কি ছিল? ওই স্যার রিটার্ন সাবমিট করা। তো এটা কার অঙ্ক? এটা কোম্পানি নাকি পার্টনারশিপ ফার্ম না ইন্ডিভিজুয়াল? স্যার ইন্ডিভিজুয়ালের অঙ্ক। ইন্ডিভিজুয়ালের অঙ্ক দেখো, নাম দিয়ে দিয়েছি দেখো। শ্রী বরুণ বাসু। এটা ইন্ডিভিজুয়ালের অঙ্ক। ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডিউ ডেট কবে বলেছিলাম? ৩১শে জুলাই। কবে? ৩১শে জুলাই। ৩১শে জুলাই রিটার্ন সাবমিট করা ডিউ ডেট। বলছে স্যালারি যত টাকা ছিল তার মধ্যে ইনক্লুড ছিল ৩,০০০ টাকা বিং মিস্টার বাসুস কন্ট্রিবিউশন। মিস্টার বাসুস কন্ট্রিবিউশন। কার কন্ট্রিবিউশন? মিস্টার বাসু মানে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন। এমপ্লয়ার কন্ট্রিবিউট করেছে। যত টাকা স্যালারি ছিল তার মধ্যে ৩,০০০ টাকা ছিল মালিকের কন্ট্রিবিউশন। কেন? অ্যাজ এমপ্লয়ার টু দ্য এমপ্লয়িজ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। মোট কথা প্রভিডেন্ট ফান্ডে, এই গল্পটাই বলেছিলাম, প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করা হয়েছে ৩,০০০ টাকা। এইটা তো বিজনেস অ্যালাউ করবে, কারণ আর দেখো তো ইনকাম ট্যাক্সকে এটা অ্যালাউ করতেই হবে, কারণ এটা হচ্ছে, এই খরচাটা কাদের জন্য করেছে? বিজনেসের এমপ্লয়িদের জন্য। যে কোম্পানির যে এমপ্লয়ি আছে তাদের জন্য এই খরচাটা করা হয়েছে। এটা বিজনেস অ্যালাউ করবে। এটা বিজনেস অ্যালাউ করবে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যালাউয়েবল খরচা। ইনকাম ট্যাক্স বলছে ঠিক আছে এটাকে আমরা অ্যালাউ করব। অ্যালাউয়েবল খরচা। কিন্তু প্রশ্ন হলো এই খরচাটা কবে করেছে? বলছে মেড 1 মান্থ আফটার ডিউ ডেট। 1 মান্থ, মেড 1 মান্থ আফটার ডিউ ডেট। মানে ডিউ ডেটের ১ মাস পর পেমেন্ট করেছে। মানে যেই দিন ডিউ ডেট তার ১ মাস পর পেমেন্ট করেছে। দেখো রুল কি বলেছে? ডিউ ডেট ম্যাটার করে না। ম্যাটার করে রিটার্ন সাবমিট। আমাদের রিটার্ন সাবমিট করার ডেট কবে? ৩১শে জুলাই। তো ৩১শে জুলাইয়ের আগে পেমেন্ট করেছে, পরে পেমেন্ট করেছে। তো আমরা ধরে নিচ্ছি যে না, এখানে ডিউ ডেট ৩১শে জুলাইয়ের আগেই ছিল। অনেক আগেই ছিল। ঠিক আছে তো? তো আমরা ধরে নিতেই পারি এটা। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা? তার মানে এটা কিন্তু অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। ঠিক আছে? তাহলে বোঝা গেল এটা? এটা কিন্তু অ্যালাউয়েবল খরচা। এটা কিন্তু অ্যালাউয়েবল খরচা। কেননা বলছে ডিউ ডেটের ১ মাস পর পেমেন্ট করেছে। ডিউ ডেটের ১ মাস পর, যেটা কিনা ৩১শে জুলাইয়ের আগে। এরকম আমরা একটা অ্যাজাম্পশন করেছি। ঠিক আছে? এরকম একটা অ্যাজাম্পশন করেছি। এবং পরীক্ষায় তোমাকে অ্যাজাম্পশন করতেই হবে। এবং পরীক্ষায় অ্যাজাম্পশন করতেই হবে। এখন যদি মনে করো না স্যার ডিউ ডেটের ১ মাস পর হচ্ছে ৩১ জুলাই পর, তাহলে তুমি এই প্রিভিয়াস ইয়ারের ছাড় না নিয়ে পরের প্রিভিয়াস ইয়ারের ছাড় নেবে। ঠিক আছে তো? তার মানে আমি মনে করেছি যে না, এটা অ্যালাউয়েবল খরচা। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা? এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমস্যা হলো তার পরের পয়েন্টটা। বলছে ৫,০০০ টাকা ডন বাই মিস্টার বসু। ব্যবসার মালিক ব্যবসা থেকে স্যালারি তুলেছে। বাবা! ব্যবসার মালিক কখনো স্যালারি তুলতে পারে না? স্যার স্যালারি তুলতে পারে না। ভুল করেছে, ভুল। এটা নেয়ার ফলে কোম্পানির প্রফিট কমে গেল, বাড়াতে হবে। এড করো। প্রোপ্রাইটার স্যালারি কত টাকা? প্রোপ্রাইটার স্যালারি করব হচ্ছে আমরা, কত ছিল এখানে? ৫,০০০ টাকা। তো দেখো কত অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। শুধু দুটোই তো অ্যাডজাস্টমেন্ট বাকি আছে। চলো যোগ করে দাও। সব করে যোগ করে দাও। কত হচ্ছে দেখো। ৩,২০০ যোগ ৫,০০০ যোগ ২,০০০ যোগ ২,৫০০ যোগ ৪,০০০ যোগ ১৭,০০০ যোগ ২৩,০০০ যোগ ২০,০০০ যোগ ৫,০০০। কত হচ্ছে? ৮১,৭০০ টাকা। একটু ক্যালকুলেশন দেখে নেবে, আমি আরেকবার দেখে নিই ক্যালকুলেশনটা। ৩,২০০ যোগ ৫,০০০ যোগ ২,০০০ যোগ ২,৫০০ যোগ ৪,০০০ যোগ ১৭,০০০ যোগ ২৩,০০০ যোগ ২০,০০০ যোগ ৫,০০০ মানে ৮১,৭০০। তাহলে কত হচ্ছে? ১,৬০,০০০ এর সাথে ১,৬০,০০০ এর সাথে ৮১,৭০০ যোগ করলে কত হচ্ছে? 236,700।
2,36,700 হয়ে গেল। এর থেকে লেস করব কি? ডিসঅ্যালাউড ইনকাম। ঠিক আছে? এর থেকে লেস করব ডিসঅ্যালাউড ইনকাম। কোন ডিসঅ্যালাউড ইনকাম করেছি? দেখো এখানে তো ৩ টে পয়েন্ট আছে। একটা যে রিফান্ড অফ ইনকাম ট্যাক্স লেখো ১৭০০ টাকা। রিফান্ড অফ ইনকাম ট্যাক্স ১৭০০ টাকা। তারপর ডিভিডেন্ড ফ্রম ইউটিআই ৪,৩০০ টাকা। তারপর রিকভারি অফ ব্যাড ডেট কি বলেছে? রিকভারি অফ ব্যাড ডেট এটাও লেস করব ১,০০০ টাকা। কত হচ্ছে? ৪ আর ১ ৫, ৬,০০০, ৭,০০০ টাকা। কত হচ্ছে? ২,২৯,৭০০ টাকা। 2,29,700 হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখো। আর দুটো অ্যাডজাস্টমেন্ট বাকি তাহলে শেষ হয়ে যাবে। ওপেনিং স্টক, ক্লোজিং স্টকের অ্যাডজাস্টমেন্ট আছে। আর ওই গুডস উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটার দুটো অ্যাডজাস্টমেন্ট করলেই কিন্তু তোমার অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। চলো। বলছে কি স্টক অফ গুডস এট দ্য বিগিনিং অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজিং। আচ্ছা, ওপেনিং স্টকেও বলেছে ক্লোজিং স্টকও বলেছে কনসিস্টেন্টলি ভ্যালুড অ্যাট 10% অ্যাবাভ কস্ট। মানে ওপেনিং স্টক যত টাকা দেখানো উচিত ছিল তুমি 10% বেশি দেখিয়ে দিয়েছো, মানে খরচা তুমি 10 টাকা বেশি দেখিয়েছো। তো খরচা বেশি দেখানোর ফলে প্রফিট কমে গেছে এবং বাড়াতে হবে, মানে ওপেনিং স্টক অ্যাড করবে। ওপেনিং স্টক অ্যাড করবে, তো ওপেনিং স্টক কত ছিল? 22,০০০ টাকা। অ্যাড করব ওপেনিং স্টক 22,০০০ টাকা ডিভাইড বাই 100, 10 ইন্টু 10। বলছে 10% বেশি দেখবে মানে 110-এর সমান, তাই না? তাহলে 10-এর সমান কত? 10/110। কত হচ্ছে? ২,০০০ টাকা। ২,০০০ টাকা যোগ করব। মাইনাস করব কি? দেখো বুঝতেই পারছো ক্লোজিং স্টক মাইনাস হবে, কারণ ক্লোজিং স্টক ইনকাম, যত টাকা বেশি দেখানো, যত টাকা দেখানো উচিত তুমি 10 টাকা বেশি দেখিয়েছো, তাহলে ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, প্রফিট কমাতে হবে। মাইনাস করো ক্লোজিং স্টক। কত ছিল ক্লোজিং স্টক? ক্লোজিং স্টক ছিল তোমার ৩৩,০০০ টাকা। ৩৩,০০০ ইন্টু 10/110 কত হচ্ছে? ৩,০০০ টাকা মাইনাস 2,28,৭০০ টাকা। লাস্ট পয়েন্ট শেষ হবে অঙ্ক, তাহলে অঙ্কটা শেষ করছি, লাস্ট পয়েন্ট করে অঙ্কটা শেষ করছি। সেটা কি বলেছিল? ৬ নম্বর পয়েন্ট, সেলস ইনক্লুড আ সাম অফ ₹10,000 রিপ্রেজেন্টিং দ্য ভ্যালু অফ গুডস উইথড্রন বাই মিস্টার বসু। ব্যবসার মালিক গুডস তুলে নিয়েছে, ঠিক আছে? গুডস তুলে নিয়েছে। গুডসের কস্ট প্রাইস কত ছিল? ১২,০০০ টাকা। মার্কেট কোনো ম্যাটার করে না, মার্কেট কোনো ম্যাটার করে না। ১২,০০০ টাকার গুডস ও ১০,০০০ টাকায় নিয়ে নিয়েছে। তাহলে বেশি দামে নিয়েছে না কম দামে নিয়েছে? স্যার কম দামে নিয়েছে। তাহলে সেল যত টাকা দেখানো উচিত ছিল তুমি তুমি ২,০০০ টাকা কম দেখিয়েছো। সেল ইনকাম কম দেখানোর ফলে প্রফিট কমে গেছে। এখন প্রফিট বাড়াতে হবে, অ্যাড করতে হবে। আর লেখো, অ্যাড করো। লেখো গুডস উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটর। গুডস উইথড্রন ২,০০০ টাকা। কি করে দেখাবো ওখানে? বড় কে ছিল? ১২,০০০ টাকা। ১২ মাইনাস ১০। ১২ কি ছিল? ১২ কস্ট। কস্ট প্রাইস মাইনাস প্রাইস চার্জ। লিখবে কস্ট প্রাইস মাইনাস প্রাইস চার্জ।
শেষ। অ্যান্সার হলো 2,30,700 অঙ্কটা শেষ হয়ে গেল, হ্যাঁ? এটাকে বলা হয় ইনকাম ফ্রম বিজনেস। আরেকটা অঙ্ক করব, তাহলে কিন্তু এই টপিকটা শেষ হয়ে যাচ্ছে। লাস্ট অঙ্ক 13 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 13 নম্বর অঙ্কটা মক পেপার 2 এর লাস্ট অঙ্ক। ঠিক আছে? মক পেপার 2 এর লাস্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ? এটা হচ্ছে বিজনেসের লাস্ট অঙ্ক। ঠিক আছে? বলছে দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আদিত্য শো আ নেট লস 50,000 টাকা। তো মানে পিএল অ্যাকাউন্ট থেকে তোমার নেট লস বেরিয়েছে কত? 50,000 টাকা। ঠিক আছে? ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2024 দ্য স্ক্রুটিনি অফ দ্য অ্যাকাউন্টস রিভিল ফলোইং। তাহলে কোশ্চেনটা তুমি দেখে নিয়েছো কেমন দিয়েছে? এই কোশ্চেনটার আগের অঙ্কটা যেমন পিএল অ্যাকাউন্ট খুলে দিয়েছে। আর এই অঙ্কটা পিএল অ্যাকাউন্ট না খুলে দিয়ে অ্যাকচুয়ালি পিএল অ্যাকাউন্টটাকে তৈরি করে অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? আর ইনকাম ট্যাক্স অফিসারও কিছু কথা আছে যেগুলো অ্যাডজাস্টমেন্টে লিখতো। যেইগুলো ইনকাম ট্যাক্স অফিসার আর অ্যাকাউন্টেন্টের মধ্যে ডিবেট তৈরি, ঝামেলা তৈরি হয়েছে, সেইগুলোই কোশ্চেন তুলে দিয়েছে। যেইগুলো দুজনই অ্যালাও করেছে, তো সেটা নিয়ে তো তোলেনি কথা। বুঝতে পারলে কি বললাম? ইনকাম ট্যাক্স অফিসারের যে সমস্ত পয়েন্ট নিয়ে প্রবলেম হয়েছে, ঠিক আছে তো? অ্যাকাউন্টেন্ট পিএল অ্যাকাউন্টে দেখিয়েছে কিন্তু ইনকাম ট্যাক্স অফিসারের প্রবলেম হয়েছে সেই পয়েন্টগুলো এখানে তুলে দিয়েছে। দেখো, বলছে কি স্যালারি পেইড ইনক্লুড 25,000 রিপ্রেজেন্ট এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, যেটা কিছুক্ষণ আগেই বললাম। বলছে স্যালারি যত টাকা আছে তার মধ্যে 25,000 টাকা কি রিপ্রেজেন্ট করছে? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে? 25,000 টাকা। তো এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, তো এটাও ঠিক আছে। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এটা তো ঠিক আছে। এটা তো অ্যালাওয়েবল খরচা। ঠিক আছে? তো এখানে কোন রকমের কোন সমস্যা নেই, বিন্দুমাত্র সমস্যা নেই। তো এই পয়েন্টটা তুমি বুঝতে পারছো কি করতে হবে আমাদের? ঠিক আছে? এই পয়েন্টটা কিন্তু পুরো ঠিক আছে। এখন কোন গন্ডগোল নেই। কিছুক্ষণ আগেই করালাম কিন্তু। কেননা আমার বিজনেসে যে সমস্ত এমপ্লয়ি আছে তারা কাজ করছে, তাদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করে দিচ্ছে মালিক। এটা তো অ্যালাওয়েবল খরচা। তো এটা অ্যালাওয়েবল খরচা। এটা কিছু করার দরকার নেই। বা যদি তুমি লেখোও তাহলে নীল লিখবে। ঠিক আছে? এটা অ্যালাওয়েবল খরচা। বারবার বলছি এটা কিন্তু অ্যালাওয়েবল খরচা। তাহলে নোট লিখবে না, অঙ্কের শেষে নিচে নোট লিখতে হবে। লিখবে আ এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড ইস আ অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার, ইস অ্যালাওয়েবল এক্সপেন্ডিচার। ঠিক আছে? হয়ে গেল। নেক্সট, রেন্ট পেড, যত টাকা রেন্ট পে করেছে মালিক, 30,000 টাকা রেন্ট পে করেছে। তার মধ্যে রেন্ট অফ গোডাউন ওন্ড বাই দ্য প্রপ্রাইটার আদিত্য। ঠিক আছে? 30,000 টাকা রেন্ট পে করেছে। এই 30,000 টাকা কি রিপ্রেজেন্ট করছে? রেন্ট অফ গোডাউন, গোডাউনের রেন্ট, গোডাউন ভাড়া। গোডাউন, গোডাউনটা কার? প্রপ্রাইটার ওন্ড বাই প্রপ্রাইটার আদিত্য, মানে মালিক ওন করছে। ঠিক আছে তো? তো এটা হচ্ছে, এটা এ এ এটা এইটা কিন্তু এটা কিন্তু অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হবে না। এটা ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার মাথায় রাখবে। এটা কিন্তু, এটা কি ধরনের খরচা? এটা ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। মালিক তো ব্যবসা করছে, এবার ওর গোডাউন লাগবে। নিজের বাড়িটাকে গোডাউন হিসেবে ইউজ করছে। এবার মালিক নিজের বাড়িতে, দেখো প্র্যাকটিক্যাল কথা ভাবো। মালিক নিজে বিজনেস করছে, নিজে তো নিজেকে ভাড়া দেবে না। প্র্যাকটিক্যাল, হ্যাঁ, যদি পার্টনারশিপ বিজনেস হতো সেখানে একটা গল্প ছিল। পার্টনারশিপ বিজনেস, একটা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। মালিক নিজে তো, আজকে তুমি ভাবো তুমি তোমার বাড়ির নিচে, তোমারই বাড়ি, তোমার বাবার বাড়ি না, মনে করো তোমার নিজের বাড়ি। বাবা বা মা বা কাকা বা জ্যাঠার বাড়ি না। তোমার নিজের বাড়ি। নিজের বাড়ির নিচে তুমি একটা ব্যবসা করছো। তো ব্যবসা করলে প্রতি মাসে যে ভাড়া তুমি নিজে থেকে ভাড়া দেবে? জেনারেলি প্র্যাকটিক্যালি কেউ দেয় না। প্র্যাকটিক্যালি কেউ দেয় না। তাই এটাকে ইনকাম ট্যাক্স অফিসার এটাকে বলছে তুমি ডিসঅ্যালাউড করো। ডিসঅ্যালাউড করো। এটা নেওয়ার ফলে কোম্পানির প্রফিট কমে গেছে। এখন বাড়াতে হবে। রেন্টটাকে এড করতে হবে। অডিট ফিস, যত টাকা অডিট ফিস ছিল তার মধ্যে 10,000 টাকা কি ছিল? আ কাকে পে করছো? সিএ কে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পে করছো। কেন? ফর কন্ডাক্টিং ইনকাম ট্যাক্স বিল, 10,000 টাকা। তো এটা তো বিজনেস অ্যালাও করবে না। এটা তো দরকার। বিজনেস করতে গেলে তোমার সিএ লাগবে। ঠিক আছে? ইনকাম ট্যাক্স এর হেল্পের জন্য। ঠিক আছে? ওকে, তো অডিটিং করবে বিজনেসের। তো অ্যালাওয়েবল খরচা। ঠিক আছে। ইনকাম ট্যাক্স পেইড, এটা ডিসঅ্যালাউড করব। আগেরটাই বললাম। কারণ এটা পার্সোনাল খরচা। ওপেনিং ক্লোজিংটার পরে অ্যাডলেস করতাম, ওটা পরে বলছি। সেল ইনক্লুড আগের পয়েন্টটাই বললাম। এই দুটো আমি আলাদা করে বলছি। ঠিক আছে তো? আচ্ছা। এবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যত ক্রেডিট সাইডে তুমি কি লিখেছো? ইনকাম ট্যাক্স রিফান্ড, যে আগের অঙ্কটাই ছিল। ইনকাম ট্যাক্স রিফান্ড পার্সোনাল, পার্সোনাল তো, তাই না? এটাকে ইনকাম ট্যাক্স রিফান্ড কোনো রকমের কোনো ইনকাম নয়। ঠিক আছে? বিজনেস ইনকাম তো নয়। তাই এটাকে কি বলবো? এটা লেস করবো। কেননা এটা দেখানোর ফলে তোমার প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিট কমাতে হবে। ব্যাংক ইন্টারেস্ট, এটা বিজনেস ইনকাম নয়, এটা আদার সোর্স ইনকাম। তো তুমি পিএল এ দেখিয়ে দিয়েছো, এটাও লেস করতে হবে।
ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, আদার সোর্স ইনকাম, বিজনেস দেখিয়ে দিয়েছো, তাহলে তোমার ইনকাম বেড়ে গেছে মানে প্রফিট বেড়ে গেছে, প্রফিট কমাতে হবে। তাহলে তুমি কাজ করো, কটা আইটেম যোগ করলাম? স্যার আপনি তো মাত্র দুটো যোগ করলেন, দুটো যোগ করলেন আর তিনটে বিয়োগ করলেন, তাহলে চলো দুটো যোগ করো। ঠিক আছে, দুটো যোগ করো, তারপর তিনটে বিয়োগ করছি। প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলেছিল তোমার নেট লস। নেট লস কত বলেছে? 50,000 টাকা। লেখো, লেখো নেট লস অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কত? 50,000 টাকা। সেকেন্ড ঘরে কিন্তু লসটা বোঝানোর জন্য মাইনাস ব্যাকেট। ঠিক আছে তো? এর সাথে যোগ দিয়ে লিখবো কি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। আইটেমগুলো কি কি? প্রথমে লেখো রেন্ট অফ গোডাউন ওন্ড বাই হিম। কত টাকা? 30,000 টাকা। লিখে দাও। তারপর কি বলেছে? ইনকাম ট্যাক্স 45,000 টাকা। লিখে দাও। তারপর কি বলেছে দেখো, দুটো যোগ হয়ে গেল না? এবার হয়ে গেল, এবার দুটো যোগ করে বাইরে বসিয়ে দাও। 45, মানে কি বলছি, 45 আর 30 কত হচ্ছে? 75,000। 75 থেকে 50 বাদ দিলে কত? 25,000 হয়। এবার লেস কি করবো? ডিসঅ্যালাউড ইনকাম। কি কি আছে? ইনকাম ট্যাক্স রিফান্ড লেখো 25,000। ইনকাম ট্যাক্স রিফান্ড লেখো 25,000 টাকা। তারপর লেখো ব্যাংক ইন্টারেস্ট 15,000 টাকা। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 10,000 টাকা। তাহলে কত হচ্ছে? 40 আর 10 50,000 টাকা। 25 থেকে 50 বাদ দিলে আবার -25 হচ্ছে। এবার আর কি পয়েন্ট আছে? দুটো পয়েন্ট বাকি আছে। ঠিক আছে তো? ওই ওপেনিং স্টক, ক্লোজিং স্টক দেখো, ওপেনিং স্টক এত, ক্লোজিং স্টক এত, হ্যাড বোথ ভ্যালুড অ্যাবাভ কস্ট। দুটোই তুমি অ্যাবাভ কস্ট দেখেছো, মানে যত টাকা দেখানো হয়েছে তুমি বেশি দেখিয়েছো। মানে ওপেনিং স্টকের কথা বলি, ওপেনিং খরচা, খরচা যত টাকা দেখানো হয়েছে তুমি 10%, মানে 10 টাকা বেশি দেখিয়েছো। খরচা বেশি দেখানোর ফলে প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, ওপেনিং স্টকটাকে তোমার অ্যাড করতে হবে। কত হবে? ওপেনিং স্টককে অ্যাড করো। লেখো অ্যাড দিয়ে লেখো ওপেনিং স্টক 1,56,200 ইন্টু 10/100 চেঞ্জ।
14,200 টাকা যোগ করলাম। তাহলে ক্লোজিং স্টক লেস করব কেন? ক্লোজিং স্টক ইনকাম যত টাকা দেখানো উচিত তার থেকে তুমি 10% বেশি দেখিয়েছো। ইনকাম বেশি দেখিয়েছো মানে প্রফিট বেড়ে গেছে, এখন প্রফিট কমাতে হবে। এই লেস করলাম। ক্লোজিং স্টক কত? 1,43,000 ইন্টু 10/110। 13,000 টাকা। ঠিক আছে তো? তাহলে কত হচ্ছে দেখো? 14,200 থেকে 13,200, 14,200 13,000 বাদ দিলে 1,200, তাই তো? তাহলে মাইনাস 25,000, ঠিক আছে তো? প্লাস 1,200 কত হচ্ছে? মাইনাস 23,800। লাস্ট পয়েন্ট। ওই গুডস উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটার কি বলেছে? বলছে সেল ইনক্লুড ₹60,000 বিং অ্যামাউন্ট চার্জ ফর দ্য গুডস উইথড্রন বাই আদিত্য। আদিত্য গুডস তুলেছে নিজের প্রয়োজনে। সেই গুডসের কস্ট 50 আর মার্কেট থেকে লাভ। কস্ট 50। 50,000 টাকার গুডস ও 60,000 টাকায় নিয়েছে। তাহলে বেশি দামে নিয়েছে না কম দামে নিয়েছে? স্যার বেশি দামে নিয়েছে। মানে বেশি দামে নিয়েছে মানে তোমার ইনকাম বেড়ে গেছে, এখন ইনকাম কমাতে হবে, লেস করবে। 10,000 টাকা লেস করবে। দেখো গুডস উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটার বলে 10,000 টাকা লেস করবে। মাইনাস দিয়ে লেখো গুডস withdrawn by the proprietor। 10,000 টাকা। তাহলে অ্যান্সার কত হলো? 33,800 পুরো লস হয়ে গেল, হ্যাঁ? তাহলে লিখবো কি অ্যান্সার? লস ফ্রম বিজনেস। শেষ হয়ে গেল। এই পেজটাও শেষ হয়ে গেল, ঠিক আছে? তার মানে এই পেজটা শেষ হয়ে গেল মানে এই পার্টটাও শেষ হয়ে গেল। তাহলে আমরা কি শেষ করলাম এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত আমরা হাউস প্রপার্টি করেছি। ৫ টা হেডস অফ ইনকাম হয়ে গেছে। হাউস প্রপার্টি হয়ে গেছে, স্যালারি হয়ে গেছে, ক্যাপিটাল গেইন হয়ে গেছে, আদার্স সোর্স হয়ে গেছে, পিজিইপি হয়ে গেল। ৫ টা হেডস অফ ইনকাম হয়ে গেল, ঠিক আছে? আমাদের আর মানে এই মক টেস্ট পেপারের কি বাকি আছে? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, ইন্সিডেন্স অফ ট্যাক্স, এই পার্টটা বাকি আছে। আর একটা ছোট পার্ট ১০-১৫ মিনিটের কিছু, কোনটা এগ্রিকালচার ইনকাম হ্যাঁ কি না এগুলো বলতে হবে, সিম্পল। পেপারটা শেষ হয়ে গেল মানে এই পার্টটা শেষ হয়ে গেল। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখছো, অনেকেই লাইক করছো, ভিডিওটা লাইক করো। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দাও। ঠিক আছে, চলো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা আবার পরবর্তী ভিডিও হাজির হবো। টাটা, বাই বাই, ধন্যবাদ।